নমস্কার, শুরু করছি বাংলা বলছে। আমরা গতকালই বাংলা বলছেতে আলোচনা করছিলাম যে যেভাবে আমরা দেখছি যে এই রাজ্য থেকে প্রশাসনিক আধিকারিকদের অন্যান্য রাজ্য যেখানে নির্বাচন হতে চলেছে সেখানে পুলিশ অবজারভার করে পাঠানো হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গতকাল বাংলা বলছে চলাকালীনই আমরা দেখলাম যে নতুন অর্ডার এলো যেখানে 6 জন আইএএস অফিসার তাদের ভিন রাজ্যে পাঠানো হলো। এই নিয়ে তোলপাড়, বিষয়টা ইতিমধ্যে আদালত অবধি পৌঁছেছে এবং আজকে নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অভিযোগ করলেন যে আসলে ঘুরিয়ে রাষ্ট্রপতি শাসন চালু করছে, মুখে বলছে না কিন্তু তাদের অ্যাকশন এমনই বার্তা দিচ্ছে। আর যদি রাজ্যে কোনো রকম অনভিপ্রেত ঘটনা ঘটে তাহলে তার জন্য দায়ী থাকবে নির্বাচন কমিশন। এর পাশাপাশি নির্বাচনে ইশতেহার প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস। আলাদাভাবে তার দিকে সবার নজর ছিল, কারণ 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সির কথা মাথায় রেখে কোন কোন ক্ষেত্রগুলোতে কি কি ফোকাসে থাকে সেদিকে সবার নজর। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন আজকের আলোচনায় তাদের সঙ্গে পরিচয় করাবো। শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। এখানে তো অঘোষিত না ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা, প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। রাজ্যে একের পর এক আধিকারিক অপসারণের ঘটনায় এবার মামলা করালো হাইকোর্টে। কমিশনের সিদ্ধান্তে স্থগিতাদেশ দাবি করে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলায় জ্ঞানেশ কুমারকেও প্রার্থী করার দাবি জানিয়ে হাইকোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলাটি গ্রহণ করার অনুমতি মিলেছে। সোমবারই এর শুনানি। এর আগে বুধবারই মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সর্বস্তরের আধিকারিকদের যেভাবে ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাতে বাংলায় অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে দিল্লি যে পথে এগোচ্ছে তা রাজ্যকে জরুরি অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। গণতান্ত্রিক কাঠামোয় এটা কখনোই মেনে নেওয়া যায় না। এবারে চক্রান্ত, সমস্ত চক্রান্তকে ছাড়িয়ে গেছে। যেন তেন প্রকারণে বাংলা দখল করে ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায়। এবং আগামী দিন আপনারা দেখেছেন, আমরা প্রতিবাদ করেছিলাম, প্ল্যান আছে উত্তরবঙ্গটা টোটাল বাদ দিয়ে বিহারের কিছু অংশ নিয়ে আবার আরেকটা নতুন রাজ্য তৈরি করা। ডিলিমিটেশন, 2 এনআরসি, 3 সেন্সাসের নামে মানুষের নাম আরো বাদ দেয়া, এটা ওদের পরিকল্পনা। দেশের মানুষকে সর্বহারা করবার এক গভীর চক্রান্ত। আগের 7টি চিঠির মতো এবারও কোনো উত্তর দেয়নি নির্বাচন কমিশন। রাজ্যে নির্বাচনের কাজ খতিয়ে দেখতে আগামী সপ্তাহেই বাংলায় আসছেন উপমুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। প্রস্তুতি দেখতে জেলাতেও যেতে পারেন তিনি। এখনও পর্যন্ত বিবেচনাধীন 60 লক্ষের মধ্যে 25 লক্ষের ওপর নিষ্পত্তি হয়ে গেছে। বাকি ভোটারদের ভাগ্যে কি আছে তা এখনও স্পষ্ট নয়। তবে এর মধ্যেই বাংলায় প্রচারে জোর দিতে আসরে নামছেন খোদ প্রধানমন্ত্রী। রাজ্যে আরও 12টি জনসভা করার পরিকল্পনা রয়েছে তাঁর। এর মধ্যে প্রচারে নামতে পারেন হটসিট ভবানীপুর থেকে নন্দীগ্রামে। দিলীপ ঘোষের হয়ে সভা করতে পারেন খড়গপুরেও। কলকাতা টিভি। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৌশিক বিশ্বাস, কংগ্রেসের পক্ষ থেকে শুভাশিস ভট্টাচার্য, বিজেপির পক্ষ থেকে মণিকাঞ্চন পাল এবং সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল। আমি প্রথমে সম্বিতকে দিয়ে শুরু করব। সম্বিত, আমরা দুদিন আগেও এই প্রশাসনিক রদবদল নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু পরশু রাতের যে ডেভেলপমেন্ট সেটা আরও ইন্টারেস্টিং, যেটা সম্ভবত তুমি বা আমি কেউই মনে করতে পারি না যে আমাদের ক্যারিয়ারে এই ধরনের ঘটনা আমরা দেখেছি যে একটা পোলবাউন্ড স্টেট, সেখান থেকে শুধুমাত্র কিছু অফিসার যাদের বিভিন্ন ক্রিটিক্যাল পোস্টিং থেকে সরানো হয়েছে এবং ভোটের কাজে তাদের বিরত রাখা হয়েছে, সেখানেই শেষ নয়, সেখানেই ক্ষান্ত নয়, তাদের রীতিমতো ভিন রাজ্যে অর্থাৎ ভোটের বঙ্গে তাদের নির্বাসন কার্যত সুনিশ্চিত করার জন্য তাদের পাঠানোর অর্ডার এলো, যার মধ্যে 15 জন আইপিএস অফিসারের মধ্যে যদিও পরে 5 জনেরটা রিভোক করা হয়। আবার কাল আমরা দেখলাম যে 6 জন আইএএস অফিসার, যেটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন। তিনি বলছেন যে একদম রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে একদম বিঘ্ন ঘটানোর একটা প্রয়াস বলে তিনি অভিযোগ করেছেন এবং ব্যাপারটা মামলা অবধি গড়িয়েছে। তোমার বক্তব্য? নির্বাচন কমিশন যেটা করছে সেটা তারা এখতিয়ারের মধ্যে করছে, কারণ আইনের বলে তাদের হাতে ক্ষমতা রয়েছে যে নির্বাচন যখন ঘোষণা হয়ে যায় তারপর থেকে নির্বাচন কমিশন তারা পুরো প্রশাসন পুলিশ বা সব পুরো যে পরিকাঠামো রয়েছে
সেটার দায়িত্ব তারা নিজেদের হাতে নিয়ে নেন। এটা সংবিধান স্বীকৃত একটা ব্যবস্থা। যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন যে সেখানে একটা রীতি মানা হতো যে কোথায় ছড়িয়ে হবে, কাকে বসানো হবে, তার 3টে নাম চেয়ে পাঠানো হবে, ইত্যাদি ইত্যাদি। সেই রীতির ধার ধারছে না নির্বাচন কমিশন। সেটা তারা অবশ্যই হয়তো মানে আইনের বলে মানতে বাধ্য নয়, কিন্তু সেটা একটা রীতি, গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা ফেডারেল স্ট্রাকচারে সেইটা মেনে চলা উচিত। সেটা নির্বাচন কমিশন করছে। তার থেকেও আমার যেটা বড় আপত্তির জায়গা মনে হয় সেটা হচ্ছে যে খুব অ্যাব্রাপ্টলি এই ট্রান্সফার গুলো করা হচ্ছে। কোথা থেকে নির্বাচন কমিশন ইনপুট গুলো পাচ্ছে, বা তারা এমনই একটা অ্যাসেসমেন্ট করে গেছিল, তারা জানতো যে হ্যাঁ এই অফিসারদের এদেরকে বদলি করতে হবে, সেটা তারা দফায় দফায় করছে। এবং সম্বিত, এখানে অনেকে এরকম একটা 2 আর 2 4 করার চেষ্টা করছেন যে বেশ কিছু অফিসারের নাম বিভিন্ন সময় শুভেন্দু অধিকারীর মুখে নেতিবাচকভাবে উঠে এসেছিল কিনা, যদি এটা একদমই একটা স্পেকুলেশন, বাট অনেকেই ডটগুলো মেলানোর চেষ্টা করছে, নিন্দুকেরা এরকম একটা চেষ্টা করছে। হ্যাঁ, কারণ হচ্ছে যে বিজেপি এটা নিয়ে কোনো রকমের উচ্চবাচ্য করছে না, যারা বিরোধিতা করছে সেটা তৃণমূল কংগ্রেসই করছে। কাজে এটা এটা এক ধরনের মেনে নেওয়াই যেতে পারে যে বিজেপি এই রিসাফেল গুলোতে খুশি। কিন্তু আমি রাজনৈতিক দিকটা তো একটা অবশ্যই দোষারোপ পাল্টা দোষারোপ এসব চলবে, কিন্তু যেটা প্যাটার্নটা যেটা দেখা যাচ্ছে যে এটা মনে হচ্ছে এটা অ্যাডহক ভিত্তিতে হচ্ছে, খুব অ্যাব্রাপ্টলি হচ্ছে। তুমি যেটা একটু আগেই বললে যে এতজন 15 জন আইএস কে সরানো হলো, তার আইপিএস কে সরানো হলো, তারপরে দেখা গেল যে তাদেরকে ভিন রাজ্যে পাঠানো হবে, তার থেকেও কয়েকজনের তাদের যে পোস্টিং রদ করা হলো, শিলিগুড়ি এবং বিধাননগরের কমিশনার তাদেরকে বদলি করা হলো, কিন্তু তাদেরকে আবার রেখে দেওয়া হলো। তো এইটা প্রমাণ করে যে নির্বাচন কমিশন ঠিক যেভাবে এসআইআরটা করেছে যে একটা অ্যাডহক ভিত্তিতে যখন যেরকম পরিস্থিতি তৈরি হয়েছে তখন সেরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা আগে থেকে কিছু একটা প্রেডিক্ট করে এই পুরো ব্যাপারটাকে একটা পুরো পরিকল্পনা মাফিক তারা করছে, সেটা মনে হচ্ছে। আরেকটা জিনিস যেটা ছোট্ট করে বলবো আমি শুরুতে, সেটা হচ্ছে যাদেরকে সরানো হচ্ছে, আমরা যদি দেখি এর আগে রাজীব কুমারকে সরানো হয়েছিল, তারপরে আমরা দেখি যে সিআইডি এর প্রধান যিনি ছিলেন আগের নির্বাচনে তাকে সরানো হয়েছিল। এইখানে দেখা গেল যে কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে নির্বাচন কমিশনের সরাসরি সিআইডি প্রধান পদে একজন অফিসারকে বসিয়ে দিল। তাহলে সিআইডি সরাসরি ঠিক আছে, আমরা মেনে নিলাম যে নির্বাচনের সঙ্গে তাদের সরাসরি সম্পর্ক নেই, কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদ এই রাজ্য পুলিশের পরিকাঠামোতে। তো যাকে আমি বিশ্বাস করতে পারছি না যে নির্বাচনটাকে ঠিকঠাক মতো সামলাবে, তাকে আমি একটা গোয়েন্দা দপ্তরের প্রধান করে দিলাম। এবং যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, আশঙ্কা প্রকাশ করছেন, এবং আমরা আগেও দেখেছি রামনবমী খুব সেন্সিটিভ একটা উৎসব হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, আগামীকাল ঈদ রয়েছে। তো সেই সব জায়গা থেকে আশা করি যে সব রকম শান্তশিষ্টভাবে শান্তিপূর্ণভাবে সবকিছু মানে সম্পন্ন এবং হবে। সম্বিত, আমরা দেখছি অন্তত 84 জন এখনো পর্যন্ত 84 জন অবজারভার তাদের পাঠানো হচ্ছে ভিন রাজ্য থেকে এই রাজ্যে, এবং যার মধ্যে বেশিরভাগ বিজেপি রুল স্টেট, কিছু ডেফিনেটলি কর্ণাটক আছেন, অন্ধ্রপ্রদেশ আছেন, তেলেঙ্গানা রয়েছেন, বেশিরভাগই বিজেপি রুল স্টেট থেকে। এবং তুমি এই যে ইনপুটের কথা বলছো, জাস্ট এটাও একটা মানে জাস্ট ইন্টারেস্টিং যে কালকে ডক্টর রাজেশ কুমারের প্রার্থী তালিকায় নাম, এটার পর কি এই ইনপুট রিলেটেড জল্পনা সেটা আরো ঘৃতাহুতি পাবে? না দেখো, আমরা যেটুকুনি সামনাসামনি দেখতে পাচ্ছি, সূত্র মারফত যা খবর পাচ্ছি সেইটুকুনি আমরা বলতে পারি। তার পিছনে আরো কত কি ক্যালকুলেশন চলছে সেটা রাজনীতিকরা তারা বলবেন। আরেকটা জিনিস ছোট্ট করে বলি মৌপিয়া, সেটা হচ্ছে যাদেরকে পাঠানো হচ্ছে ভিন রাজ্যে তাদেরকে ইলেকশন ডিউটিতেই পাঠানো হচ্ছে। তো তাদের উপর যদি, তাদের প্রশাসনিক দক্ষতার উপর যদি আস্থা না থাকে, তাকে আবার একটা অন্য স্টেটের নির্বাচনের কাজেই কেন পাঠানো হচ্ছে? এবং সেখানেও একটা বিজেপি বিরোধী সরকার রয়েছে। তাহলে এটাও আমি আশঙ্কা করতে পারি সেখানে গিয়ে তারা বিজেপি বিরোধী কাজই করবেন, নাকি তাদের ভয় দেখানো হচ্ছে, নাকি তাদের চাপে রাখা হচ্ছে, নাকি তাদের সার্ভিস রুলের কথা বলা হচ্ছে। আমার পুরো ব্যাপারটা মনে হয় যে খুব অ্যাডহক ভিত্তিতে চলছে, এবং যেটা একটা কেওয়াস তৈরি করছে, এবং যার ফায়দা দুটো রাজনৈতিক দলই বা যেসব আমি আসবো সম্বিত তোমার কাছে, আমি মণিকাঞ্চনদার কাছে এখানেই আসবো। যে মণিকাঞ্চন, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আসলে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা রাষ্ট্রপতি শাসনেরই নামান্তর। মুখে আপনারা বলছেন না যে রাষ্ট্রপতি শাসন, কিন্তু আপনাদের অ্যাকশন বলছে যে আসলে রাষ্ট্রপতি শাসন লাগু হচ্ছে, এবং যদি রাজ্যে কোনো অনভিপ্রেত ঘটনা ঘটে তাহলে তার জন্য নির্বাচন কমিশন দায়ী থাকবে। দেখুন, ইলেকশন ঘোষণা হয়ে গেছে, ক্যান্ডিডেটও প্রায় ঘোষণা হয়ে গিয়েছে। 15 বছর ধরে একটি সরকার রয়েছে, সেই সরকারের উচিত যে 15 বছরে আমরা কি ডেভেলপমেন্ট করেছি, তার তো অন্য কিছু দেখারই দরকার নেই।
রাষ্ট্রপতি শাসন হলো কি ডিএম চেঞ্জ হলো কি ডিএসপি চেঞ্জ হলো এসপি চেঞ্জ হলো তার কিছু দেখারই দরকার নেই। 15 বছরে ভাই আমি এই কাজ করেছি, তোমরা আমাকে ভোট দেবে কি দেবে না বলো। একদম ক্লিয়ার কাট কমিউনিকেশন হওয়া উচিত ছিল, সেই ক্লিয়ার কাট কমিউনিকেশন নেই। কোথায় ডিএম চেঞ্জ হচ্ছে, কোথায় শহীদের দরজা পাওয়ার চেষ্টা করা হচ্ছে, রাষ্ট্রপতি শাসন করে দেখুন আমাকে সরিয়ে দিচ্ছে। একটা জায়গায় আজকের পরের চ্যাপ্টার আছে তোমার, কিন্তু একটা জায়গায় বলো যে টিএমসির একজন মুখপাত্র বা মমতা ব্যানার্জি নিজে 15 বছরে আমি 15খানা ম্যানুফ্যাকচারিং রিপোর্ট কার্ড, তৃণমূল কংগ্রেস তো নিজেদের রিপোর্ট কার্ড বার করেছে, আজকে ম্যানিফেস্টো বেরিয়েছে, সেখানেও তাদের 15 বছরের যে 88 পাতার ম্যানিফেস্টো যতটা পড়তে পেরেছি তাতে তাদের 15 বছরের যে উন্নয়ন তার খতিয়ান রয়েছে। আচ্ছা তুমি পড়েছো তো, তুমি পড়েছো, তুমি বলো যে 15 বছরে কারখানা করেছে। আপনাকে পাঠাবো? হ্যাঁ, আমাকে পাঠানোর দরকার নেই, আমাদের কাছে আছে। এখন ডিজিটাল যুগে কারো কিছু লুকানো থাকে না। কিন্তু 15 বছরে 15খানা ম্যানুফ্যাকচারিং ইউনিট করেছে, আমাকে বলে দিক। একটা কারখানা এম্পাওয়ারমেন্ট, যে স্বাস্থ্যসাথী করুক আর যাই করুক, এই কন্যাশ্রী যুবশ্রী ঠিকই আছে, ওকে, তার জন্য সাময়িক কাউকে সাহায্য করা যায়, কিন্তু তার জীবনের উন্নতি করা যায়। আমি আসবো। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি এই প্রসঙ্গে কি বলছেন একটু শোনাবো। নিশ্চিত থাকতে পারেন যে পরাজয় নিশ্চিত, কারণ কল্যাণ ব্যানার্জি উনি একজন প্রখ্যাত আইনজীবী এবং ওনার মধ্যেই একটা বীর রসের আধিক্য আছে, মধ্যে মধ্যে উত্তেজিত হয়ে যান, ভালো মানুষ। কল্যাণ ব্যানার্জি ভালো লোক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু ওনার স্ট্রাইক রেট অত্যন্ত খারাপ। উনি এত ক্যাচ দেন, সুপ্রিম কোর্ট সরকারকে দেখুন মোটামুটি ফেলে দিয়েছে। উনি প্রথম কথা যে অত্যন্ত খারাপ, আর তারপরে ওনার উনি ধরে রাখতে পারছেন না। উনি 10 নম্বর পার করতে গেলেই একটা দুটো শুনানি, কি ভিক্টরি টিক্টরি বলেন, তারপরে দেখা গেল ধপাস এপাং ওপাং, বাস। আমি কৌশিক তার কাছে আসি, যে আমরা দেখলাম শ্রমিক ভট্টাচার্য তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে এফিসিয়েন্সি সেটা নিয়ে প্রশ্ন তুললেন। তার থেকেও যেটা বড় কথা, বিজেপির যেটা বক্তব্য, মণিকাঞ্চনরা যেটা বলছেন যে যদি নির্বাচন হয়, যদি নির্বাচন কমিশন যেটা তাদের এখতিয়ারের মধ্যে সেই অনুযায়ী রিশাফল করে, আপনারা এত স্ট্রংলি রিয়াক্ট কেন করছেন? দেখুন আমরা তাহলে কি কোথাও যে অভিযোগটা উঠছিল যে এই অফিসাররা না থাকলে আপনাদের হয়ে কাজ করবে না, আসলে কি সত্যি সত্যি সে কারণে আপনাদের এই রিয়াকশনটা হচ্ছে? দেখুন আমাদের রিয়াকশনটা কি কারণে হচ্ছে সেটা আমাদের দলের সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের যখন ম্যানিফেস্টো ঘোষণা হয়েছে ঘন্টা দুয়েক আগে সেটা বলে দিয়েছেন। আমি সেটা আবার এখানে বলছি, আমাদের কাছে সুনির্দিষ্ট রকমভাবে ইনফরমেশন আছে যে পশ্চিমবঙ্গে বিজেপি বহিরাগত গুন্ডা, বিজেপি ড্রাগস, বিজেপি অস্ত্র, বেআইনি অস্ত্র, সমস্ত কিছু বিভিন্ন আন্তঃরাজ্য বর্ডারে এবং কয়েকদিনে আমরা 2-3 জায়গা থেকে একটা টাকা, একটা মোটা অঙ্কের টাকা উদ্ধার, নগদ টাকা উদ্ধার ওনারা এই যে 4টে জিনিস, এই মানি পাওয়ার, মাসেল পাওয়ার, সমস্ত কিছু বিভিন্ন বর্ডারের মাধ্যমে আন্তঃরাজ্য বর্ডারের মাধ্যমে পশ্চিমবঙ্গে ঢোকানোর চেষ্টা করছেন এবং ঢোকাচ্ছেন। সেইটা করতে গেলে যেটা তাদের প্রথম দরকার সেটা হচ্ছে যে তাদের তাবেদার কিছু পুলিশ অফিসারকে তাদের জায়গাগুলোতে বসানো দরকার, যেখানে তারা সেইটা ইন্টারসেপ্ট করবে না। আমরা সরাসরি অভিযোগ করছি জ্ঞানেশ কুমার সম্পূর্ণরূপে বিজেপির নির্দেশে এইরকম একটা ঘৃণ্য চক্রান্ত পশ্চিমবঙ্গের বিরুদ্ধে করতে নেমেছেন। আনপ্রেসিডেন্টেড ভারতবর্ষের ইতিহাসে যে একটা রাজ্যে নির্বাচন ঘোষণা হওয়ার 36 ঘন্টার মধ্যে 100-র উপর আইএএস আইপিএস অফিসারকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয়েছে। অত্যাচারের মাত্রাটা এমন জায়গায় গেছে যে অরবিন্দ কেজরিওয়াল পর্যন্ত বলতে বাধ্য হচ্ছেন তারা যে এই চক্রান্ত অন্যান্য রাজ্যেও হচ্ছিল। কিন্তু আমরা আপনাকে বলতে চাই, আপনার মাধ্যমে এই দর্শকদের কলকাতা টিভির বলতে চাই যে বাংলাকে ওরা মাথা নত করাতে পারবে না। আমি আসবো, আমি সুভাষিস তার কাছে যাব। আমরা দেখেছি যেমনটা কৌশিক দাও বলে, আমরা দেখেছি অরবিন্দ কেজরিওয়াল তিনি এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের পাশে থাকছেন। আমরা দেখছি ওমর আব্দুল্লাহ তিনি এক স্যান্ডেলে পোস্ট করে এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের সমালোচনা করছেন। না, নির্বাচন কমিশনের কাজকে আমি দুরকমভাবে দেখি। একটা রাজনৈতিকভাবে যেভাবে উনি এখানে চেষ্টা করছেন আর কি, নাকি বাকি দেশে একরকম ভাবে দেখেন আর এখানে আরেক রকম ভাবে দেখেন। যেমন আপনারা অনেক সিবিআই ইডি কে বাকি তাদের অ্যাক্টিভিটি, তাদের
অতি সক্রিয়তাকে অন্যান্য রাজ্যে হলে যেরকম ভাবে দেখেন, যখন পশ্চিমবঙ্গে হয় তখন একদম অন্যভাবে আমি একটু দেখেন। বলে নিই, তাহলে ক্লিয়ার হবে যে নির্বাচন কমিশনের এগেনস্টে তার কৃতকর্মের জন্য কোনো পুলিশি ব্যবস্থা নেওয়া যাবে না, কোনো এফআইআর করা যাবে না, আইনানুগ কোনো ব্যবস্থা তার বিরুদ্ধে করা যাবে না, ইভেন আফটার রিটায়ারমেন্ট। এই আইনটা যখন মোদি আনলেন তখনই বোঝা গেছিল যে ইলেকশন কমিশনারকে দিয়ে তারা কি করাতে চায়। এবং সেটা আমরা দেখেছি যে বিহারে 10,000 টাকা করে যখন ঢুকছে তখন মডেল কোড অফ কন্ডাক্টকে ছাপিয়ে তখন আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন চুপ করে রয়েছে। দুবার ঢুকলো টাকা ঠিক নির্বাচনের ঠিক আগে, অথচ নির্বাচন কমিশন বধির হয়ে রয়েছে, মুখ হয়ে রয়েছে, কোনো রকম তাদের রিয়াকশান নেই বা অ্যাকশান নেই এগেনস্ট দ্য প্রসিজিওর। আমার কথা হয়েছে জ্ঞানেশ কুমারকে এইভাবেই তো আনা হয়েছে যাতে ভোট চুরি করতে পারে। হরিয়ানায় দেখেছি চুরি করতে, আমরা বিহারে দেখলাম চুরি করতে, সেখানেও এসআইআর এইভাবেই হয়েছে। বিএলও যারা ছিলেন রাজ্য সরকারের তারা নিজেদের মতন ফর্ম ফিল আপ করেছে। এখানেও দেখেছি আমরা ফর্ম 17 দিয়ে নাম বাদ করা, ফর্ম 7 দিয়ে নাম বাদ করার জন্য ধরা পড়েছে গাদা গাদা ফর্মস, এবং সেগুলো আটকেছে, পুলিশ ইন্টারসেপ্ট করেছে। কিন্তু ঘটনা যেটা হয়েছে সেটা হলো রাজনৈতিকভাবে যদি এটার মোকাবেলা করতে হয় তাহলে তো সংসদে দাঁড়িয়ে ইমপিচমেন্টের যে ব্যবস্থা হয়েছে বা তার প্রতি যে আমাদের ইমপিচমেন্ট প্রস্তাবে তো উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেসই, না, জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট। সেটার পরে আমি বলছি এই ঘটনার পর একটা নির্বাচন কমিশনের যদি মিনিমাম লজ্জা থাকে যে ভারতবর্ষের স্বাধীনতার পর কোনো নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনেনি কেউ। এই অবস্থার মধ্যে সেই ভদ্রলোক কাজ করছেন, মানে বিজেপির হয়ে কাজ করছেন, ফলে এটা অত্যন্ত। মণিকাঞ্চনদার কাছে আসি। মণিকাঞ্চনদা, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে আসলে টাকা ঢোকাতে চান আপনারা ভিন রাজ্য থেকে টাকা ঢোকাতে চান, যে কারণেই আপনাদের এই পুলিশ অফিসারদের সরাতে হচ্ছে। আমি তো সেই কথাটাই বলছি যে টাকা ঢোকাতে যায়। ইস্যু দেখো, আমি প্রথম দিন থেকে বলছি তৃণমূল একাধিক জায়গা থেকে তো টাকা ঢুকছে। সেদিনই উত্তরবঙ্গে যেখানে টাকা উদ্ধার হয়েছে সেটা আসামের নাম্বার প্লেটওয়ালা গাড়ি। হ্যাঁ, আমি বলছি তো আসামের নাম্বার প্লেট পড়া গাড়ি, সেটা কি বিজেপির টাকা না তৃণমূলের টাকা? দেখুন, বাংলায় মোপে দিয়ে বাংলায় যে বাইনারি তৈরি করেছে, বাইনারি কিন্তু কর্ণাটকের মানুষ এসে, উত্তরপ্রদেশের মানুষ এসে তৈরি করেনি, বাঙালি করেছে। তৃণমূলের প্রতিনিধি যেটা বলছে বাংলা বামেরা বলছিল না, আমি বলছি আমি কি বাইনারি তৈরি হয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেস আর একদিকে ভারতীয় জনতা পার্টি। এর লড়াই 2026-এর লড়াই মমতা ব্যানার্জি ভালোভাবে বুঝে গেছে যে বিজেপির সাথে লড়াই নয়, বাংলার মানুষের সাথে। 30 সেকেন্ডে রেসপন্স নেব কৌশিকদার নিয়ে, আমি একটা ব্রেকে যাব। দেখুন, কথাটা হচ্ছে অত্যন্ত পরিষ্কার যে আপনি যদি বাঙালি হন তাহলে আপনি বিজেপি নন। একদিকে বাংলা ও বাঙালির অস্মিতা রক্ষার লড়াই, উল্টো দিকে দাঁড়িয়ে আছে ওই স্বৈরাচারী অত্যাচারী জমিদারের বিজেপি। বাংলা ও বাঙালি বিজেপিকে বুঝে নেবে 23 এবং 29 এপ্রিল। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ছোট্ট একটা বিরতির পর আমরা এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো। দেখতে থাকুন বাংলা বলছে। ইশতেহার প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আজকে যে ইশতেহার প্রকাশ করা হলো, দুয়ারে চিকিৎসা, দুয়ারে সরকার পাড়ায় পাড়ায় সমাধানের পর এবার দুয়ারে চিকিৎসার প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর পাশাপাশি রয়েছে আরও একগুচ্ছ, মোট দিদির 10 প্রতিজ্ঞা, এই নাম দিয়ে তৃণমূল কংগ্রেস 10টি প্রতিশ্রুতি যারা ভোটার তাদের সামনে আনলেন। দেখুন, নির্বাচনী ইস্তাহার প্রকাশ তৃণমূলের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে এদিন দলের ম্যানিফেস্টো সামনে আনলেন তৃণমূল নেত্রী। এখানে জোর দেওয়া হয়েছে সুস্বাস্থ্যে, নাম দেওয়া হয়েছে সুস্বাস্থ্য অধিকার বাংলা সবার। শহরে ওয়ার্ডে ওয়ার্ডে ও গ্রামীণ এলাকায় ব্লকে ব্লকে প্রতি পরিবারে সুস্বাস্থ্যের জন্য দুয়ারে চিকিৎসা ক্যাম্পের ব্যবস্থা করা হবে। এর পাশাপাশি প্রবীণের পাশে যত্নের আশ্বাস স্লোগান তুলে প্রবীণ নাগরিকদের জন্য নিরাপত্তা, পেনশনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার জন্য 10 প্রতিজ্ঞায় এসবের পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের কথা তুলে ধরা হয়েছে। আজীবন এই সুবিধে মিলবে। ইস্তাহারে লেখা হয়েছে লক্ষ্মীদের জয়, স্বনির্ভরতা অক্ষয়। সাধারণ পরিবারের প্রত্যেক মহিলা এই প্রকল্পে মাসে 1,500 টাকা করে পাবেন। SC STর অন্তর্ভুক্তরা পাবেন মাসে 1700 টাকা করে। দুয়ারে ক্যাম্প হবে, দুয়ারে স্বাস্থ্য। আমাদের স্বাস্থ্য সাথী আছে, অনেক মেডিকেল কলেজ আছে, মাল্টি সুপার হসপিটাল আছে, প্রায় কয়েক হাজার সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে, সব আছে। এছাড়াও আমরা মনে করি, আমি প্রায় এমপি ল্যাব থেকে, রাজ্যসভা থেকে প্রায় ICC টাইপে প্রায় 250-300 গাড়ি করে দিয়েছি যাতে মানুষ অ্যাম্বুলেন্সে যাতায়াত করতে পারে। ইস্তাহারে যুবকদের পাশে থাকারও আশ্বাস দেওয়া হয়েছে। নাম দেওয়া হয়েছে যুবদের পাশে জীবিকার আশ্বাসে।
এক্ষেত্রে বাংলা যুবসাথী প্রকল্পে বেকার যুবকদের মাসে 1500 টাকা করে দেওয়া হবে। ইস্তাহারে কৃষকদের উপরও নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর নাম দিয়েছেন বাজেটে কৃষি, কৃষকের হাসি। এই প্রকল্পে কৃষকদের পরিবারকে লাগাতার সাহায্যের জন্য 30,000 কোটি টাকার কৃষি বাজেট তৈরি করা হয়েছে। বাংলার প্রতিটি গৃহহীন পরিবারের মাথায় পাকা ছাদ দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে ইস্তেহারে। নাম দেওয়া হয়েছে নিশ্চিত বাসস্থান, চিন্তার অবসান। থাকছে ঘরে ঘরে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার আশ্বাস। শিক্ষায় দুর্নামের ছাপ মুছতে এবার বাংলার প্রতিটি সরকারি স্কুলকে আপগ্রেডেশনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তাহারে। নাম দেওয়া হয়েছে শিক্ষাই সম্পদ, ভবিষ্যৎ নিরাপদ। বাংলার শিক্ষায়তনের অধীনে সবকটি সরকারি স্কুলের উন্নয়নে জোর দেওয়া হয়েছে। পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে বরাবরই পরিচিত কলকাতা। এই বাংলাকে পূর্বের বাণিজ্যের কাণ্ডারি হিসেবে বাংলায় দিশারি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর জন্য পরিকাঠামোগত সুবিধে জোর দিয়েছেন তিনি। নতুন নতুন জেলা তৈরি করে এবং নতুন নতুন পুরসভা বানিয়ে রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। নাম দিয়েছেন প্রশাসনিক সুবিধায় নতুন দিগন্ত বাংলায়। এভাবেই 10 অঙ্গীকারকে সামনে রেখে এবং শিল্প আনার কথা তুলে ধরে বাংলা জয়ের পরিকাঠামো সাজাতে চেয়েছে তৃণমূল। কলকাতা টিভি। আমি সম্বিতের কাছে যাব। সম্বিত, যেহেতু আমরা জানি যে মহিলাদের ভোট সেটা অত্যন্ত সিগনিফিকেন্ট এবং লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে তারও আগে কন্যাশ্রী, মহিলাদের নামে, পরিবারের মহিলাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড ইস্যু করা, এই সমস্ত কিছুই এযাবৎকালে ডিভিডেন্ড দিয়ে এসেছে। মহিলাদের একটা বড় সড়ো সমর্থন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে এসেছে সাম্প্রতিক নির্বাচনগুলোতে। সেখানে লক্ষ্মীর ভাণ্ডার সেটা নিয়ে সেটা আজীবন পাওয়ার প্রতিশ্রুতি শুধু নয়, আরও যে শিল্পের ক্ষেত্রে একদিকে তো এসসি এসটি, যুব, এই সমস্ত কৃষি, সমস্ত বিষয়গুলো ফোকাসে রাখা হলো। এই যে পূর্বের কাণ্ডারি, পূর্বের বাণিজ্যের কাণ্ডারি বাংলায় দিশারি, এটা কতটা ইম্পর্ট্যান্ট? এই যে শিল্পের প্রসঙ্গটা যখনই আমরা তরুণ প্রজন্মের কথা দেখি তখনই দেখি একটা থিওরি ভীষণভাবে উঠে আসে যে এখানে বড় ইন্ডাস্ট্রি আসেনি, এখানে কর্মসংস্থান নেই, তরুণদের তাদের বাইরে চলে যেতে হচ্ছে। সেই অ্যাসপেক্ট থেকে তোমার কীরকম লাগলো? এবং অবশ্যই দুয়ারে চিকিৎসা, কারণ আমরা জানি 2021-এর নির্বাচনের আগে দুয়ারে সরকার চালু করেছিল। না, মমতা বন্দ্যোপাধ্যায় যে ডেলিভারির ক্ষেত্রে যে সরকারি প্রকল্পগুলো হোক, স্কিমগুলো যেগুলো লঞ্চ করেছেন, তাতে কিছু কিছু ইনোভেটিভ স্কিম অবশ্যই ছিল এবং সেটা অন্যরা ফলো করে নিয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডার হোক বা কন্যাশ্রীর মতো প্রকল্প, যেটাকে বা সবুজ সাথী, যেটাকে রিপ্যাকেজ করা হয়েছে, এখন যুবসাথী আসছে, ক্লাবকে অনুদান দেওয়ার কথা ছিল। এগুলো আমরা দেখতে পেয়েছি যে এগুলো হয়ে আসছে এতদিন ধরে, এবং সেইটা যত বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া যায় এবং যাদের জন্য এটা দরকার তাদের কাছে পৌঁছানো কিভাবে যায় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চেষ্টা করেছেন বিভিন্নভাবে। কিছুদিন আগে পাড়ায় পাড়ায় সমাধানের যে শিবির করেছেন, দুয়ারে সরকারি শিবির যেটা তুমি বললে, এখন দুয়ারে চিকিৎসা, সেটা একটা নতুনত্ব আছে। কিন্তু যে প্রসঙ্গটা বারবার করে ফিরে আসবে যে আমায় কেন এই অনুদানগুলো দিতে হচ্ছে বা যুবসাথী আমায় কেন দিতে হচ্ছে, সেইটার দিকে যদি আমরা তাকাই, সেটার একটা কারণ যে কোনো ওয়েলফেয়ার স্টেট এটা করে এবং সেটা মানুষের সুবিধার্থেই করে। কিন্তু আমায় এটাও দেখতে হবে যে সেইটা আমি তখনই করছি যখন সরকার সবার জন্য কর্মসংস্থান তৈরি করতে পারছে না। কর্মসংস্থানের অভাব থাকবে ততদিন এই ধরনের সাপোর্টিভ স্কিমের মাধ্যমে মানুষের কাছে পৌঁছতে হবে। এবার এইগুলোর এফেক্টিভনেস কতটা থাকবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠবেই। কারণ হচ্ছে একটা সরকার 15 বছর ধরে চলছে এবং তাদের বিভিন্ন ধরনের দুর্নীতির, নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে, বিশেষত এই শিক্ষক দুর্নীতির ক্ষেত্রে একটা বড় ধরনের স্ক্যাম সেটা সামনে এসেছে, সেটা কোর্টে গেছে, কোর্টে প্রমাণ হয়েছে এবং চাকরি গেছে যাদের এই দুর্নীতির মাধ্যমে চাকরি দেওয়া হয়েছিল। এছাড়াও যেটা রয়েছে, যেটা 2011 থেকে চলে আসছে, সেটা হচ্ছে শিল্প কোথায়, বড় শিল্প কোথায়। এবার 2008-এর যে একটা অর্থনৈতিক একটা ডিপ্রেশন যেটা ছিল, সেটার পর থেকে বড় শিল্প আসাটা একটু অসুবিধাজনক ছিল অবশ্যই। কিন্তু সেই শিল্পের ক্ষেত্রে কতটা পশ্চিমবঙ্গ এগোতে পারবে, কতটা তার ফলে কর্মসংস্থান হবে, এবং বড় শিল্প না হলে যে অনেক বেশি করে কর্মসংস্থান হতে পারে না, সেটা আমরা সবসময় দেখেছি। কাজেই মানুষের কিন্তু প্রশ্ন সেটা থাকবে। কারণ হচ্ছে যে এই যে অনুদানগুলোর কথা বলা হচ্ছে, সেটা কিন্তু বিজেপি অলরেডি বলতে শুরু করেছে যে আমরা অনুদান এটাতে বাড়াবো, 7th পে কমিশন আমরা চালু করে দেবো। ডিএর বিরুদ্ধে বলতে গিয়ে ডিএটা শেষমেশ চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বকেয়া দিয়ে দেওয়ার ব্যাপারটা। তো এইগুলো কিন্তু পাল্টা একটা
লক্ষ্যমাত্রা স্থির করা বিরোধীদের পক্ষে অনেক তো সহজ। আমি এখানে একটা প্রশ্ন তোমাকে একটু করতে চাই সম্বিত, যেহেতু আমরা কয়েকদিন আগে যেদিন তৃণমূলের লিস্ট বেরোলো সেদিন তুমিও যে কথাটা বলছিলে, আমরা আলোচনা করছিলাম যে কালীঘাটের লিস্টে কামাক স্ট্রিটের একটা ছায়া সেটা লক্ষ্য করা যাচ্ছে। এই যে দুয়ারে চিকিৎসা আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ডহাটের সেবাশ্রয় ক্যাম্প চালু করেন এবং সেবাশ্রয়ের পর সেবাশ্রয় 2.0 সেটাও সম্প্রতি হয়েছে, নন্দীগ্রামে সেবাশ্রয় চালু করা হয়েছে এবং সেখানে বিপুল সাড়া। কোথাও কি সেই বিষয়টার একটা রিফ্লেকশন দেখা যাচ্ছে এই দুয়ারে, ওই সাড়াটা কোথাও এখানে একটা একটা ইনফ্লুয়েন্স করতে পারে? সেটা প্রতিফলিত হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পটা ডায়মন্ড হারবার থেকে শুরু করেছিলেন, ডায়মন্ড হারবার মডেল বলেই একসময় খুব বিখ্যাত হয়ে গিয়েছিল, সেইটাকে বিভিন্নভাবে তিনি অন্যান্য জায়গায় নিয়ে গেছেন এবং এই দুয়ারে চিকিৎসা সেটারই একটা রিফ্লেকশন বা সেটার একটা এক্সটেনশন আমরা বলতে পারি। কিন্তু উল্টো দিক থেকে আমাদের এটাও দেখতে হবে যে দুয়ারে চিকিৎসা হচ্ছে সেইটা জরুরি কেন হচ্ছে। গ্রামের যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেইটার যদি উন্নতি আমি করতে পারি তাহলে কি আমার দুয়ারে চিকিৎসার দরকার রয়েছে? এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসবে এবং এইটা ডিপেন্ড করা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কিন্তু বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বেশি দিন এটা ডিপেন্ড করা কিন্তু খুব কষ্টকর হয়ে যাবে যখন একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হতে শুরু করেছে। 15 বছর সরকারে খুব স্বাভাবিকভাবে সেটা হতে শুরু করে। আমি আসবো আবির কৌশিকদের কাছে এই প্রসঙ্গে, যে শুধুমাত্র প্রতিশ্রুতিতে, ইশতেহার মানে ইটস অল অ্যাবাউট প্রতিশ্রুতি, শুধুমাত্র প্রতিশ্রুতিতে কি মনে হয় যে অ্যান্টি ইনকামবেন্স সেটা কাউন্টার করা যাবে? বিশেষ করে যে সমস্ত ক্ষেত্রগুলো খুব ক্রুশিয়াল, সেটা শিক্ষা হোক, সেটা শিল্প হোক। দেখুন, প্রথম কথাই হচ্ছে যে আজকে আমাদের যে সংকল্পপত্রটা ঘোষণা হয়েছে সেটায় লেখা আছে দিদির 10 প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা কিন্তু প্রতিশ্রুতি নয়। এবং আপনি মৌপিয়া যদি আমাদের প্রথম 3টে দেখেন পর, প্রথমটা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, যেটা অলরেডি ইমপ্লিমেন্টেড, মানে 1000 টাকা থেকে 1500 টাকা এবং তফসিলি জাতি উপজাতির জন্য 1700 টাকা, এটা কিন্তু অলরেডি ইমপ্লিমেন্টেড। আমি আপনাকে পরপর মুখস্থ বলে যাচ্ছি। 2 নম্বরটা হচ্ছে যুবসাথী প্রকল্পটাও অলরেডি চালু হয়ে গেছে এই মাস থেকে। ফলে 3 নম্বরটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প, তার জন্য 30,000 কোটি টাকা বাজেট বরাদ্দ অ্যালোকেটেড হয়ে গেছে অলরেডি। 4 নম্বর হচ্ছে আবাস যোজনা, যেটা বলা হয়েছে সকলের জন্য পাকা বাড়ি দেব, তার জন্য রাজ্য সরকার আলাদা টাকা অ্যালট করে সেই কাজটাও শুরু হয়ে গিয়েছে। 5 নম্বর আছে সকলের জন্য জল। আমরা যখন রাজ্য সরকার পরিচালনার দায়িত্ব পশ্চিমবঙ্গের জনগণ আশীর্বাদ করে আমাদের দিয়েছিলেন, তখন রাজ্যে মাত্র 2 লক্ষ হাউস হোল্ডে ছিল পানীয় জল সরবরাহ। আজকে এই 15 বছর পশ্চিমবঙ্গের মানুষকে সেবা করার পর 1 কোটি পরিবারের কাছে, 1 কোটি হাউস হোল্ডে আজকে আমরা পানীয় জল দিতে পেরেছি। এইটা আমাদের 5 নম্বর প্রতিজ্ঞাতে রয়েছে। ফলে আপনি যদি আমি পরপর আরো 5টাও বলে যেতে পারি, এই প্রত্যেকটাতেই আপনি দেখবেন উই হ্যাভ অলরেডি স্টার্টেড ইমপ্লিমেন্টিং, মানে আমরা কিন্তু কাজগুলো অলরেডি নতুন কি হচ্ছে সেটা লোকে জানতে চাইবে, তাই না? আচ্ছা, না, হ্যাঁ, নতুন যেগুলো হচ্ছে, ঠিকই, খুব ভালো বলেছেন। আমি এই শিল্পর ক্ষেত্রেই আসি। শিল্পর ক্ষেত্রে কিন্তু দিদি স্পেসিফিক্যালি 3টে কথা বলেছেন। একটা হচ্ছে দেওচা পাঁচমি। আমি আপনাদেরকে কৃতার্থে জানাই যে দেওচা পাঁচমি যখন কমপ্লিট হবে এই তাপবিদ্যুৎ কেন্দ্রটা, যেটা সমগ্র সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে বড় হবে, ডাইরেক্ট এবং অ্যান্সিলিয়ারি মিলিয়ে 1,65,000 মানুষের কর্মসংস্থান হবে এক্সপেক্টেড। 2 নম্বর হচ্ছে তাজপুর ডিপ সিপোর্ট। তাজপুর ডিপ সিপোর্টে অ্যানালিসিস অনুযায়ী 78,000 মানুষের কর্মসংস্থান হবে। 3 নম্বর হচ্ছে গত 2 বছরের বিজিবিএস থেকে 73,000 কোটি টাকা ইমপ্লিমেন্টেশন অলরেডি হয়ে গিয়েছে। এবং আপনি যদি ভালো করে দেখেন আমাদের এই ইস্তাহার পত্রে আমরা গত 15 বছরে কি করেছি তার কিন্তু সম্পূর্ণ খতিয়ান আপনি খতিয়ান চাইছিলেন। দেখুন, ডাক্তারবাবু বললেন ঠিকই, কিন্তু আজকে বলুন তো, উনি একজন চিকিৎসা জগতের সাথে যুক্ত, দুয়ারে চিকিৎসা সাধারণ মানুষের চিকিৎসার কি দীর্ঘস্থায়ীর কোনো সমাধান? এবং আমি এখানে একটু মেনশন করব যে আজকে দাঁড়িয়ে আমরা দেখেছি যে একটা সরকারি হাসপাতাল আরজিকর, সেখানে লিফটের প্রাথমিকভাবে যেটা উঠে আছে যে মেনটেনেন্সের অভাব, সম্ভবত লিফটম্যান ছিলেন না, এইরকম একটা পরিস্থিতিতে যে মর্মান্তিক একটা মৃত্যুর ঘটনা ঘটেছে। আমি আসছি এই যে গিমিক, মমতা ব্যানার্জিকে স্যালুট যে উনি মিডিয়া ম্যানেজমেন্টটা খুব ভালো করতে পারে। যারা এখানে সবাই, আমরা যারা আছি খুব সিনিয়র, আমার থেকে সবাই খুব সিনিয়র, সেই জয়প্রকাশ নারায়ণের যে মুভমেন্ট, সেই গাড়ির উপরে উঠে একদম নৃত্য, সেখান থেকে শুরু করে এই যে ধর্না কখন করলো? যখন বিজেপি পরিবর্তন যাত্রা হলো, যেদিন 10 তারিখ আমাদের পরিবর্তন যাত্রা, সে ধর্না শেষ হয়ে গেল। অর্থাৎ মিডিয়া ম্যানেজমেন্ট কি করে এই দুয়ারে চিকিৎসা সেরকম একটা গিমিক,
যে মানুষের কাছে দেখো তোমার কাছে চলে এসেছি। কোনো দিনই ডাক্তারবাবু হয়তো পার্টির বাধ্যবাধকতার জন্য বলবে, কোনো দিনই এই ক্যাম্প দীর্ঘস্থায়ী সমাধান হতে পারে না। যদি হয়, যেটা সম্বিতবাবু বললেন, যে গ্রামের যে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেগুলোকে ডেভেলপ করুক। এখন আজকের দিনেও দাঁড়িয়ে ডাক্তারবাবু বুকে হাত রেখে বলুক, একজন ডাক্তার পরপর 3 দিনের ডিউটি করে, 3/24 ঘন্টা হয়ে গেল 6 দিন, 3 দিন অন্য জায়গায় থাকে। সেটা কি দূর করতে পেরেছে এখনো ডাক্তার? আমি বলছি, এই জগতের সাথে আমি যুক্ত, বিভিন্ন হসপিটালে ডাক্তারবাবুর বন্ধুরা গিয়ে টিপসই দিয়ে অন্য জায়গায় করতে চলে যায়, প্র্যাকটিস করতে যায়। সেটা কি বন্ধ করতে পেরেছে? পারেনি, আর পারবেও না। যেখানে করাপশন আগাগোড়া ওপর থেকে নিচ পর্যন্ত। যুবসাথী কেমন চাপে মমতা ব্যানার্জি, যুবসাথী প্রথমে বললো এপ্রিলে চালু হবে, তারপরে বললো না প্রথমে বললো আগস্টে, তারপরে এপ্রিল, তারপরে মার্চে শুরু করে দিল। কেমন, এক মিনিট আমি শেষ করছি 2 মিনিটের মধ্যে। কেমন চাপে শুরু করেছে, ডিএ দেব না ঘেউ করা থেকে শুরু করে, যেদিন ঘোষণা হবে ভোট তার আগের দিন বললো ডিএ, এবং টাকা নেই সেটাকেও কি করে ব্যালেন্স করলো, করে দিল পিএফ ফান্ডে, যাতে 2 বছর টাকা তুলতে না পারে। আবার কোথা থেকে শুরু করে সব জায়গাতে আপনি যুবসাথী করে বলছেন 85 লক্ষ লোক যুবসাথী হাইলাইট করছে, কিন্তু কোথায় করেছেন? আসবো সুভাষিস দা। মিডিয়া ম্যানেজমেন্টের কথা বললো, ভারতবর্ষের মিডিয়া ম্যানেজমেন্ট করতে মোদির থেকে সমস্ত better। মিডিয়া হাউসগুলোকে কিনে নিল নরেন্দ্র মোদী, এবং নরেন্দ্র মোদীকে প্রশ্ন করছে আপনি আম চুষে খান না কেটে খান, আচ্ছা পকেটে টাকা রাখেন, বাটুয়া রাখেন। আমরা তো এখানে media নিয়ে কথা আলোচনা করছি না, ইশতেহার নিয়ে মিডিয়া কথা ম্যানেজমেন্টের কথা বলি। এবার ঘটনা হলো যে মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি গতবারও একই মোটামুটি ছিল, এটা মোটামুটি ক্লোনিং প্রতিশ্রুতির একই রকম। সেটা হলো গতবার বলেছিল ছেলেদের কর্মসংস্থান হবে, হয়নি। স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে, আজকে মারা গেছে, কুকুরের ডায়ালিসিস হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। এই যে আর্টসের জল পৌঁছে দেবো ঘরে ঘরে বললো, উত্তর 24 পরগনাটা এন্টায়ার জাস্ট বারাসাত ক্রস করার পর আপ টু গোপালপুর আর্সেনিকে ভরা রয়েছে তেল, এই যে জলটা অ্যাবসলিউটলি আর্সেনিকে ভরা। এবং সেটাকে যেহেতু প্রচুর মাল্টি স্টোরেড বিল্ডিং হচ্ছে বারাসাত ফরাসাত সমস্ত জায়গায়, জলাশয়ে ভরে যাচ্ছে, সোদপুর পানিহাটে তো তাই হয়েছে, জলাশয়ে ভরে যাচ্ছে, জলের কোয়ালিটি গেলে এখন সব কেনা জল খাচ্ছে। সোদপুরে বিউটিফুল জল ছিল, আমরা খেয়েছি, কোনো অসুবিধা ছিল না টিউবওয়েলের জল, কিন্তু আজকে সেই জল খাওয়া যাচ্ছে না, কারণ আনপ্ল্যান্ড সিটি তৈরি হচ্ছে। এবং আমার মনে হয় যে বেকারের ব্যাপারে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতির ব্যাপারে এই দুজনই মোটামুটি প্রতিশ্রুতি দেয়। তবু মমতা ব্যানার্জি বিরোধিতা করলেও আমার মনে হয় কিছু প্রতিশ্রুতি রাখেন, মোদী তো রাখেনই না। মোদী শুধু গুল মেরে যাচ্ছেন জাতির কাছে। এতদিন সময় দিন, নোটবন্দির পর আমরা দেখুন কি করে দিতে পারি, ও কৃষি বিল আনলাম, দেখুন কৃষকের আয়ের 3 গুণ হয়ে যাবে, তারপরে 724 জন কৃষক মারা গেলেন। এই পর জুমলার উপর দিয়ে চলছে একটা সরকার, আর মিথ্যের উপর দিয়ে চলছে সরকার, হিন্দু মুসলমান করে চলছে সরকার। সুতরাং এটা খুব মধ্যে একটু আমরা দেখি যে একটু আগে আমরা এটা সাধারণত কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এদের মতো দলগুলোর ক্ষেত্রে যেটা প্রায়শই আমরা দেখে থাকি যে টিকিট না পেলে বিক্ষোভের চিত্রটা। বিজেপির ক্ষেত্রেও আমরা এই ঘটনাটা দেখে এসেছি, এমনটা নয় যে আমরা দেখিনি। এই গত কয়েকদিনেও আমরা দেখছিলাম বিজেপির প্রথম তালিকা বেরোনোর পর থেকে কোথাও কোথাও অল্প বিস্তর এটা চলছিল উত্তর থেকে দক্ষিণে, কিন্তু আজকে রীতিমতো শ্রমিক ভট্টাচার্যের সামনে আমরা দেখতে পেলাম যে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি। দেখুন এন্টালি, দেগঙ্গা সহ এরকম 4-5টা কেন্দ্র নিয়ে এতটাই বিক্ষোভ, যে বিক্ষোভে আমরা দেখলাম যে শ্রমিক ভট্টাচার্য তার উপস্থিতিতে রীতিমতো বিক্ষোভ দেখানো হচ্ছে সল্টলেক পার্টি অফিসে। কি বললেন শ্রমিক ভট্টাচার্য এ নিয়ে শোনাব। एक दो देखिए ये एबरेशन है, 1-2 जगह में ये हुआ है, कुछ कार्यकर्ता है, उसका जो व्यथा है उन्होंने हमारा सामने रखा, अब चले भी गया शांति से। कुछ रोगन शाउटिंग भी है जो भाजपा जैसा पार्टी पे होना नहीं चाहिए था, लेकिन हुआ। ये हम लोग को सोचना पड़ेगा क्यों हुआ, वो हम लोग इंट्रोस्पेक्ट करेंगे उसका। लेकिन उसका साथ साथ ये भी है, पार्टी सत्ता में आ रहे हैं, तृणमूल जा रहे हैं, उन लोगों को ऐसा लगा कि इस कैंडिडेट की जगह ये होते और दमदार होता, तो इससे हो जाते हैं। बच्चे ने रखा है,
थोड़ा भावनाओं में आकर कर আমি একদম 30 সেকেন্ড করে সবার কাছে যাবো। আমি প্রথমে মণিদার কাছেই আসি। মণিকাঞ্চন দা, এদিকে ওদিকে হচ্ছিল সল্টলেক পার্টি অফিসে, আপনারা পার্টি উইথ আ ডিফারেন্স। অবশ্যই এটা প্রথমবার নয়। না না, দেখুন, এই প্রথম ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় শাসক দলের আগে প্রার্থী ঘোষণা করেছে এবং 294টার মধ্যে অলরেডি 295টা আমাদের 55টা ঘোষণা হয়ে গিয়েছে। তো সুতরাং দু একটা জায়গা থেকে বিক্ষোভ থাকতে পারে, রাজনীতিতে সবারই আছে, কিন্তু এরকম তো হয়নি কংগ্রেসের মতো যে ধুতি খুলে দিচ্ছে ন্যাশনাল প্রেসিডেন্টের। তো টিকিট নিয়ে সেই হবে নাকি? ইস্যুগুলো টিকিট নিয়ে থাকতেই পারে। খুন হয়। সুতরাং ওদের দলে খুন হয়। এই নামে সেদিন ধরে মাছ বাজার বানিয়ে দেয় না ডিবেটটাকে, এটা খুব মানে চ্যানেলের জন্য খুব ক্ষতিকর। এখন কেউ আর ওই চ্যানেল দেখে না ওই মাছ বাজার দেখার জন্য। তো সুতরাং যেটা বলতে চাইছি, দু একটা হবে। ভারতীয় জনতা পার্টির শ্রমিকদা আছেন, সিনিয়র মোস্ট আরো নেতারা আছেন, তারা সামলে নেবে। এগুলো একটু হয়। কৌশিকদা, আপনাদের আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় সেখানে খুব বিক্ষোভ 74 জন সিটিং এমএলএ তারা এবার টিকিট পাননি এবং বিভিন্ন জায়গায় মান অভিমান, কিছু জায়গা দলীয় হস্তক্ষেপে সেটা সামাল দেওয়াও গেল, কিন্তু উপরে উপরে সামাল দেওয়া গেলেও আসলে ভেতরে ভেতরে সত্যিই তারা অ্যাক্টিভ হবেন, তাদের 100% দেবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে 294টা আসনেই আমরা একবারে প্রার্থী তালিকা ঘোষণা করার পর 2 থেকে 3টে কেন্দ্রে, যেহেতু আমরা 291টা আপনারা করেছেন। হ্যাঁ, 291টা, সরি, রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট, 291টা কেন্দ্রে, ওখান থেকে 2 থেকে 3টে কেন্দ্রে মানে মোর অর লেস অ্যাবাউট 1% কেন্দ্রে কিছু রকম অসন্তোষ এসেছিল। আমরা একটা উদার গণতান্ত্রিক দল, আমরা কোনো ফ্যাসিস্টবাদী রেজিমেন্টের দল নই। এখানে বহিঃপ্রকাশ হতে পারে। ড্রেসিং রুমে আমাদের কোনো কোনো অ্যাসেম্বলিতে যদি সামান্য একটু কথা কাটাকাটি হয়েও থাকে, আমরা খেলতে যখন নামবো, খেলা হবে কাকে বলে দেখিয়ে দেবো। সম্পূর্ণ ঐক্যবদ্ধ তৃণমূল সারা পশ্চিমবঙ্গ জুড়ে সবুজ ঝড় আমাদেরই উঠছে। এবং সম্বিত এগ্রি করবে যে এবং এই ক্ষোভ বিক্ষোভে যে দলের একটা মানে ট্র্যাডিশনালি একটা ট্র্যাক রেকর্ড আছে কংগ্রেস, তারা তো এখনো খেলতে নামেনি, এখনো তাদের তালিকা প্রকাশ হয়নি এবং 294টা আসনে দীর্ঘদিন পর নামতে চলেছে। শোনা যাচ্ছে 2500-এর ওপর তাদের অ্যাপ্লিকেশন পড়ে গেছে, বাইরেটা পড়ে গেছে। না, আমি এটুকু বলে দিচ্ছি যে এবছরে কোনো রকম গন্ডগোল হলে এই স্টুডিওতে আমি বলে যাবো, হ্যাঁ আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম কোনো রকম গন্ডগোল হবে না, কিন্তু তারপরেও হয়েছে। আমি কথা দিচ্ছি কিচ্ছু হবে না। এত গণতান্ত্রিক উপায়ে করা হয়েছে যে হবে না। আর কৌশিকরা এমনিতেই জিতে আছে 215টাতে, তাদের তো মোটামুটি তাড়াতাড়ি করার উপায় আছে এবং ওরা 77টা, সুতরাং ওদেরটা তো তাড়াতাড়ি হতেই পারে। আমি সম্বিতের কাছে খুব সংক্ষেপে আসবো যে সম্বিত, এমন কি আমরা দেখলাম যে কালীগঞ্জে যে আসনটা নিয়ে আলাদাভাবে চর্চা হচ্ছে, কারণ বামেরা সেখানে প্রার্থী করেছেন, একদম খুব মর্মান্তিকভাবে নিহত হয় যে শিশুকন্যা। কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার পর তখন সেলিব্রেশন চলছিল, সেই তামান্নার মাকে সেখানেও আমরা দেখলাম যে তামান্নার মায়ের প্রার্থী হওয়া নিয়ে একটা সিপিআইএমের যে পার্টি অফিস, সেখানে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো, যেটা সাধারণত সিপিএমের মতো রেজিমেন্টেড পার্টিতে খুব আনলাইকলি। সত্যি এটা খুবই দুঃখজনক আর কি, সেটা পার্টির ব্যাপার, আভ্যন্তরীণ ব্যাপার অবশ্যই, কিন্তু এইটা তুমি যেটা বললে যে একটা কংগ্রেসি ঘটনা আমরা বলে থাকি, সেইটাতে অবশ্যই স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসে সেটা দেখা যাবে। বিজেপির ক্ষেত্রেও তাই আমরা দেখেছি এবং আমার মনে হয় এখন অনেক আগে বিভিন্ন জায়গায় যখন রাহুল সিনহা প্রেসিডেন্ট ছিলেন, আমার স্পষ্ট মনে আছে কিছু কিছু জায়গায় রাজ্য সভাপতির সঙ্গে মারপিট পর্যন্ত হয়েছে বিজেপির দুইটি গোষ্ঠীর মধ্যে। তৃণমূলে এটা স্বাভাবিক, যেটা আমি বললাম যে কংগ্রেসি ঘরানা থেকে আসছে, কিন্তু সিপিএম এর ক্ষেত্রে বা বাম একটি দলের যারা রেজিমেন্টের, তাদের ক্ষেত্রে এটা সত্যি খুব আশ্চর্যজনক ব্যাপার, এই ধরনের বিক্ষোভ, এবং তাও এই ধরনের একটা সেনসিটিভ কেন্দ্রে যেখানে তামান্নার মাকে প্রার্থী করা হয়েছে। এইটা সামগ্রিকভাবে বোধহয় পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে সংস্কৃতি, সেটারই এক ধরনের প্রতিফলন। আমাদের সময় একদম শেষ, আমাদের এখানেই শেষ করতে হবে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।